সাজেক যাওয়ার পথে আমরা একটা বাজার অতিক্রম করছি। এটা একটা মসজিদ। দর্শক, আমি ক্যামেরা অন করে রাখলাম, কখন কি দৃশ্য হঠাৎ করে চোখের সামনে এসে যায় তা বলা মুশকিল। তাই ক্যামেরা অন থাকলে সেই সুন্দর ভিউগুলো আপনারা মিস করবেন না। আমি এই গাড়িতে একজন পর্যটক ইউটিউবারকে দেখতে পাচ্ছি। তিনি মুখে মাস্কটাকে খুব শক্ত করে এঁটে চশমাটা চোখে দিয়ে তিনি এখন সেলফি স্টিক হাতে নিয়ে ভিডিও করার কাজ শুরু করবেন। এখানে একটা পার্ক দেখতে পাচ্ছি আমি। কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটা পার্ক। এই যে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা টিলার উপরে অবস্থিত। বিশাল আকার পুরাতন শিমুল বৃক্ষ। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো, এগুলো ট্রামদের গাড়ি। আর এই যে আর্মি টহল গাড়ি। বড়ই গাছ, সেগুন গাছ, ঝাউ গাছ, নানা বন বিথিকার পাশ দিয়ে ছুটে চলা আমাদের অবিরত অবিশ্রাম। আপনারা যদি গ্রুপে 10 জন হয়ে থাকেন বা 15 জন হয়ে থাকেন, চাঁদের গাড়ি আপনাদের জন্য বেটার। আর আমরা যেহেতু সংখ্যায় কম, তাই আমাদের গাড়ির নাম হলো এলডি অটোরিক্সা। মনে রাখবেন, আপনি যে গাড়িতে ওঠেন না কেন, খাতাটি কিন্তু প্রচণ্ড। সেই ধকল কিন্তু সহ্য করার ক্ষমতা আপনার থাকতে হবে। ওই যে বেটা ইউটিউবার তার সেলফি স্টিক তাক করলো, এখনো মোবাইলটা সেট করে নাই। এবারও রসিক ভ্রমণ পিপাসা মানুষ। এই যে সেগুন বাগান, বন বিথিকার নিচ দিয়ে পত্র পল্লবিত শুকনো খনখনে চত্বর হয়ে আমাদের ছুটে চলা সেই সাজেক ভ্যালি। আজকের সকালটা সত্যি মনোমুগ্ধকর, অত্যন্ত মিষ্টি। এই যে সুপারি গাছের হাতছানি অভ্যর্থনা। বাচ্চারা স্কুলে যাচ্ছে। গৃহস্থের ঘর থেকে আঙ্গিনায় নামিয়ে রাখা হয়েছে গবাদি পশুগুলোকে। আর আমরা ছুটে চলছি সেই সাজেক প্রান্তরে। আমরা দীঘিনালা থেকে গাড়িতে উঠেছি, যেখান থেকে সাজেক প্রায় 39 কিলোমিটার পথ।
দেখতে পাচ্ছেন শালবীথিকার টিলার উপরে কেমন সুন্দর লাগে, তাই না বন্ধুরা? আর আমরা পয়সা খরচ করে সেই দূর দূরান্ত থেকে অনেক তেল পানি ভেঙে এইগুলো দেখার জন্যই কিন্তু এসেছি। আজকের মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল আকাশ আর নিচে মৃদুমন্দ শীতল শীতের হাওয়া সব কিছু মিলিয়ে খুব সুন্দর আবহাওয়া। সকালের প্রখর রোদ নয়, বৃষ্টি মধুর রোদ উঠেছে। আর সেই রোদেলা পরিবেশে আমরা ছুটে চলছি পাহাড়ি উপত্যকার দিকে। তার নাম সাজেক ভ্যালি। আশি করে আসা হয়নি, আর আজকে সেই মহেন্দ্রক্ষণ এসে গেল। এ পথের বৈশিষ্ট্য হলো কখনো উপরের দিকে আমরা উঠতে থাকবো, আবার কখনো নিচের দিকে দোলনির সাথে নামতে থাকবো। এই ওঠা নামার খেলাই হলো আজকের জার্নি। আরেকটা বিষয় হলো, আমি বকবাস করলেও আইবালি ভাই ইউটিউবার হলেও কথা বলবেন না। আর তোমার তো কথা তার বলাই বেশি। কখন কখন কথা বলবেন? যাই সাই রে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল চার্জিং একটা বড় সমস্যা। মোবাইলে ভালো দেরিয়ে হয় না, ভিডিও হয় না, ক্যামেরার সমস্যা আছে। আমার একটা মোবাইল এখানে একটা কলা বাগান দেখা যাচ্ছে। পাহাড়ের ঢালে কলা বাগানকে ভালোই সুন্দর লাগে। ওই যে মাছধার চিকন চিকন মাছগুলো আকাশে মাথা তাক করে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি সেগুন গাছের নিচে শুধু পাতা আর পাতা। এত পাতা, এই পাতা দিয়ে বালি ধরা যাবে, অথবা পাতার উপর বিছিয়ে শুয়ে থাকা যাবে। ধান ক্ষেতের নমুনা দেখা যাচ্ছে। খাগড়াছড়ি এখান থেকে 23 কিলোমিটার, বিছনালা এখান থেকে 5 কিলোমিটার। এই যে মুদি দোকান, বাঁশের চৌকা হাতে উপজাতীয় ভাই বসে আছে। আর আমাদের গাড়িটা পথ শব্দ করে উপরের দিকে উঠতে যাচ্ছে। উপরের দিকে তাকালে মনে হয় ওই বুঝি পাহাড়ের গাছগুলো ভেঙে পড়বে। দেখা যায় পথে দু একজন মোটর বাইকার অথবা আমাদের মতো হয়তো সিএনজি বা চাঁদের গাড়ি। আর এগুলোর ছাত্ররা আমার ভিডিও করা দেখে তাকিয়ে থাকে। সম্ভবত হাই স্কুল পড়ুয়া অথবা কোনো কলেজ পড়ুয়া হবে। ওরা মনে মনে বলে যে তুমি ভাই এসেছো দূর প্রান্ত থেকে আমাদের এই জনপথের ভিডিও করতে। আমি অন্য স্থানে অনেক ভিডিও করেছি, কিন্তু মানুষ এইভাবে তাকিয়ে থাকে না। এই জনপথের ভিডিও করা দেখে বাচ্চারা তাকিয়ে থাকে। আমার কাছে একটা নতুন বিষয় বলে মনে হচ্ছে।
ভিডিওটা লম্বা হতেই থাকুক আর আপনারা দেখতেই থাকুন সেগুন প্রান্তরের পরিবেশ, সেগুন চত্বরে কি দেখা যায় তাই। ওই যে পাহাড়িরা উপরে কাজ করছে। আজকের বিদ্যুতায়িত এই পাহাড় ভূমিতে রাতের বেলা ঝলমল করে ওঠে বৈদ্যুতিক আলো। সেই আলোর ঝলকানিতে সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। এখন আর বাংলাদেশের কোনো স্থান যেমন অনুন্নত নয়, সবখানেই পৌঁছে গেছে প্রায় বিদ্যুৎ। আর সেই বিদ্যুতের বদৌলতেই সবখানের মানুষই ইন্টারনেট সুবিধা পাচ্ছে। তবে এখানে নেটওয়ার্ক সমস্যা রয়েছে। এখানে গ্রামীণ এখন নেটওয়ার্ক এই বললেই চলে। আপনি যদি অত এলাকায় আসেন সাদেক ভ্যালি ভ্রমণ করতে, তাহলে অবশ্যই এয়ারটেল অথবা রবি সিম নিয়ে আসতে পারেন। ওই যে পাহাড়ি বাচ্চারা উপরে বসে আছে, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, আমাকে হাত নাড়িয়ে স্বাগতম জানালো। সবখানের মানুষই আমার মনে হয় মনের দিক দিয়ে প্রায় একই রকম। হোক সে কালো ধলো, হোক সে রাজশাহীর, হোক সে রংপুরের বা উপজাতীয়, সবারই মনের ভিতরে মনে হয় একই রকম প্রস্ফুটিত। নইলে ওরা আমাকে হাত নেড়ে স্বাগতম কেন জানায়? আমি বুঝতে পারছি সকালে আমরা খিচুড়ি খেয়ে রওনা দিয়েছি, আর এখনই পানি তৃষ্ণার খুব কাজ শুরু হয়ে গেছে। 2 লিটার পানি এনেছি বলে আমার আয়ুব আলী ভাই চিন্তা করেছিলেন যে এত পানি দিয়ে কী হবে। আর আমি আজকে বোঝাবো যে খিচুড়ি খাওয়ার পরে কী পরিমাণ পানির দরকার পাহাড়ে হয়ে থাকে। হ্যাঁ, আর লাখ বসালে 2 লিটার 2 লিটার 2 লিটার পানির দরকার আছে তো ভাই পাহাড়ে আসলে। বেশি লাগে না এই লাখ আমার তো মনে হয় খিচুড়ি খাইলে পাহাড়ে শীতকালেও পানির বেশি দরকার হয়। দেখা যাক, প্রমাণ হোক। ওই যে দূরে গভীর খাদের মতো লাগতেছে, বিশাল গভীর পুকুর বা খাদ যেটাই বলেন। এরকম পাহাড়ি খাদ পাহাড়ি এলাকার সর্বত্রই আপনারা দেখতে পাবেন। খাগড়াছড়িটা উঁচু পাহাড় মতো আলুখেলা এলাকা খাগড়াছড়ি শহর থেকে দূরে সাজেক এলাকা অবস্থিত রাঙ্গামাটি। আপনি রিসাং ঝর্ণা যেখানে, ঠিক সেখানে কিন্তু উঁচু উঁচু পাহাড় দেখতে পাবেন। আর পাহাড়ে বৃষ্টি হওয়া কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার। আমি সেই গল্পটাই এখন আপনাদেরকে শোনাবো। আমি এবং এই যে এই বেটা হুমায়ুন কবির আমার বন্ধু, এই দুইজনে একদিন মোটর সাইকেলে রিসাং ঝর্ণা দেখতে গিয়েছিলাম। মোটর সাইকেলটা মেইন রোডে রেখে গিয়েছিলাম। আমরা পায়ে হেঁটে যখন রিসাং ঝর্ণা প্রায় 1.5-2 কিলো হবে, কি করতে হবে এখানে? দাঁড়াইতে হয় না? হ্যাঁ, সেই গল্পটাই আমি করছি। সেদিন কি হলো, রিসাং ঝর্ণা যাওয়ার পথে আমরা পায়ে হেঁটে গেলাম। হঠাৎ করে কোনো বৃষ্টি নাই, কিছু নাই। হঠাৎ করে দেখি যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, তাই না হুমায়ুন? হঠাৎ করে পাহাড়ে বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ে বৃষ্টি এই সাজা, এই বৃষ্টি শুরু হয়ে যাওয়া। আমরা তখন উপজাতীয়দের ঘরের চালের এক পাশে আশ্রয় নিতে চাইলাম, কিন্তু এলাও হলো না। পরে আমরা একটু ভিজেই দূরে গিয়ে কোথায় যেন আশ্রয় নিলাম। মনে আছে সেই দিনকার সেই স্মৃতিময় ঘটনার কথা। অর্থাৎ পাহাড়ে যখন তখন বৃষ্টির সিজনে আসতে পারে। এই জায়গা না এটা তো না। তো বন্ধুরা, এই ভিডিওটুকু আমি এখানেই ক্লোজ করে দিব। আমরা 3 পর্যটক এখানে কেমন লাগে